কন্টেন্টটি এআই এর সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয়। এআই এখানে একটি শক্তিশালী সহকারী, মূল চালক নয়। আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আমেরিকার যে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো আছে, মানে আইভি লীগ আর অন্যান্য এলিট প্রতিষ্ঠান, সেগুলোর ভর্তি প্রক্রিয়া আর তার পেছনের দর্শন, এই মেরিটোক্রেসি বা যোগ্যতাতন্ত্র নিয়ে। হ্যাঁ, আর এই আলোচনার জন্য আমরা সাহায্য নিচ্ছি প্রেডিক্টিভ হিস্ট্রি বলে একটা ইউটিউব চ্যানেলের একটা ভিডিও ট্রান্সক্রিপ্ট থেকে। ওরা বেশ গভীর বিশ্লেষণ করেছে বিষয়টার। আমাদের উদ্দেশ্য হলো এই উৎসের সাহায্যে বোঝা যে এই যে বলা হয় যোগ্যতার ভিত্তিতে সব হয়, এই ধারণাটা আসলে কিভাবে এলো। হার্ভার্ড, ইয়েলের মতো প্রতিষ্ঠানগুলো কি সত্যিই শুধু মেধা দেখে, নাকি এর পেছনে অন্য কিছু আছে? একদম। আর এর প্রভাবটা বা কি পড়ছে ব্যক্তি আর সমাজের ওপর, সেটাই আমরা একটু খতিয়ে দেখব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। শুনতে তো বেশ ভালো লাগে, যোগ্যতা দিয়ে সাফল্য, কিন্তু এই ভিডিও ট্রান্সক্রিপ্ট একটা বেশ বড় প্রশ্ন তুলেছে। এই যোগ্যতা তন্ত্রই কি আমেরিকান সমাজকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে? প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর হার্ভার্ড বা ইয়েল আসলে কাদের খোঁজে? শুধু যারা পরীক্ষায় ফার্স্ট হয়, নাকি অন্য কোনো গুণ দেখে? প্রথমেই আসে আমেরিকার এই কলেজ ভর্তি প্রক্রিয়ার ব্যাপারটা। এটা যে এত জটিল, পৃথিবীর সবচেয়ে জটিল সিস্টেমগুলোর একটা বলা যায়। চীনের গাওকাওর মতো না যে একটা পরীক্ষা দিলাম, ভালো করলাম, হয়ে গেল। ঠিক। এখানে কত কি লাগে, স্কুলের রেজাল্ট বা জিপিএ তো আছেই, তারপর এসএটির মতো পরীক্ষা, স্কুলের বাইরের কাজ বা এক্সট্রা কারিকুলার, টিচারদের রেকমেন্ডেশন লেটার। শুধু তাই না, নিজেকে নিয়ে একটা রচনাও লিখতে হয়, বোঝাতে হয় সে কেমন মানুষ, তার চিন্তাভাবনা কি। কিন্তু এত কিছু কেন? একজন ভালো মানুষ হওয়াটাও কি ভর্তির শর্ত? এর কি কোনো ঐতিহাসিক কারণ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এর জন্য একটু পিছিয়ে যেতে হবে, সেই ১৬০০ শতকে। ইংল্যান্ডে তখন ধর্মীয় সংঘাত চলছে। পিউরিটানরা ভাবতেন ঈশ্বরের ইচ্ছা বুঝতে হলে নিজেদের বাইবেল পড়া দরকার। এই ভাবনা থেকেই তো তারা আমেরিকা এসে হার্ভার্ড তৈরি করলেন। ও আচ্ছা, শুরুটা ছিল মূলত বাইবেল পড়ার লোক তৈরি করা, যাজক তৈরি করা। হ্যাঁ, মূলত তাই, যারা বাইবেল পড়তে ও ব্যাখ্যা করতে পারবে। আর হার্ভার্ডের দেখা দেখিই পরে ইয়েল, প্রিন্সটনের মতো অন্যান্য আইভি লীগ প্রতিষ্ঠানগুলোও তৈরি হয়। শিক্ষার শুরুটা কিন্তু ছিল ধর্মীয় প্রয়োজন মেটাতে। কিন্তু তারপর তো আইভি লীগগুলোর চরিত্র পাল্টে গেল, তাই না? এগুলো তো আর শুধু ধর্মীয় শিক্ষার জায়গা রইল না, আস্তে আস্তে হয়ে গেল ধনী পরিবারের ছেলে মেয়েদের মেলামেশার জায়গা, একটা সোশ্যাল ক্লাব। ঠিক তাই, যেখানে হয়তো পড়াশোনার চেয়ে খেলাধুলো, পার্টি, নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি করা, এইসব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। একটা নেটওয়ার্কিংয়ের হাব আর কি। আর সেই সময়েই তো আমেরিকা শিল্পোন্নত হচ্ছে, দেশের চাহিদাও বদলছিল। একদম। আর সেই চাহিদা মেটাতে তৈরি হলো অন্য ধরনের প্রতিষ্ঠান। একদিকে স্টেট স্কুল, যেমন টেক্সাস A&M, এগুলোর কাজ ছিল দেশের জন্য প্রয়োজনীয় লোকবল তৈরি করা, কৃষক, ইঞ্জিনিয়ার, সৈনিক। আর অন্যদিকে জার্মানির রিসার্চ ইউনিভার্সিটির মডেল দেখে তৈরি হলো শিকাগো, জনস হপকিন্সের মতো বিশ্ববিদ্যালয়, যেখানে জোরটা ছিল গবেষণা আর নতুন জ্ঞান তৈরির ওপর। তো ১৯০০ সালের দিকে আমেরিকায় এই ৩ ধরনের প্রতিষ্ঠান, স্টেট স্কুল, রিসার্চ ইউনিভার্সিটি আর আইভি লীগ, মোটামুটি একটা ব্যালেন্স করে চলছিল। কিন্তু ভিডিওর ট্রান্সক্রিপ্ট বলছে হার্ভার্ড এতে খুশি ছিল না। কেন? কারণ রিসার্চ ইউনিভার্সিটিগুলো সেরা মেধাবীদের টেনে নিচ্ছিল। শুধু পয়সা থাকলে তো আর সেরা গবেষক হওয়া যায় না, তাই না? হার্ভার্ড ভয় পাচ্ছিল তারা কি পিছিয়ে পড়ছে, তাদের প্রাসঙ্গিকতা কি কমে যাচ্ছে। আচ্ছা, নিজেদেরকে আবার রেলেভেন্ট করার একটা চেষ্টা। ঠিক ধরেছেন। এখানেই হার্ভার্ড একটা বড় চাল চালল। তারা চাইল শুধু ধনী নয়, সারা দেশের সবচেয়ে মেধাবী ছাত্রদেরও তাদের দিকে টানতে। আর এর জন্যই এলো স্কলারশিপ প্রোগ্রাম, আর জন্ম হলো এসএটি পরীক্ষার। এসএটি, তার আজকের দিনের এই বিখ্যাত পরীক্ষাটার শুরু হার্ভার্ডের হাত ধরে। হ্যাঁ, উদ্দেশ্য ছিল সেরা ব্রেনগুলোকে খুঁজে বের করে হার্ভার্ডে আনা, প্রতিষ্ঠানটাকে বিশ্বের সেরা বানানো। কিন্তু এতে আবার একটা সমস্যা হলো। পুরনো ধনী গ্র্যাজুয়েটরা, যাদের লেগেসি ছিল, তারা অসন্তুষ্ট হলেন, কারণ তাদের ছেলে মেয়েদের পারিবারিক সূত্রে ভর্তি হওয়াটা কঠিন হয়ে গেল।
তাহলে হার্ভার্ড পড়ল এক উভয় সংকটে। একদিকে সেরা ছাত্রও চাই, আবার পুরনো প্রভাবশালী গ্র্যাজুয়েটদেরও চটানো যাবে না। এই ব্যালেন্স করতেই কি ওই হোলিস্টিক বা সামগ্রিক মূল্যায়নের ধারণাটা এলো? একদম। যেখানে শুধু নম্বর নয়, আবেদনকারীর চরিত্র বা ক্যারেক্টারকেও গুরুত্ব দেওয়া হলো। কিন্তু এই চরিত্র বলতে ঠিক কি বোঝানো হচ্ছিল? উৎসের বিশ্লেষণে তো মনে হচ্ছে এর পেছনে অন্য উদ্দেশ্যও ছিল। হ্যাঁ, উৎসটিতে তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হচ্ছে প্রাথমিকভাবে নাকি এটা ইহুদি ছাত্রদের সংখ্যা কমানোর একটা উপায় ছিল, কারণ তারা একাডেমিক্যালি দারুণ ভালো করলেও তখনকার হার্ভার্ডের মাপকাঠিতে হয়তো যথেষ্ট ম্যানলি বা খেলাধুলায় আগ্রহী ছিল না। ওহ, এটা তো বেশ গুরুতর অভিযোগ। আর পরে নাকি একই ধরনের যুক্তি এশিয়া আমেরিকান ছাত্রদের ক্ষেত্রেও ব্যবহার করার অভিযোগ উঠেছে। আর পুরো প্রক্রিয়াটা রাখা হলো খুব গোপন। মানে হার্ভার্ড ঠিক কিসের ভিত্তিতে কাকে নিচ্ছে সেটা পুরোপুরি স্বচ্ছ নয়। সেখানে নিজস্ব বিবেচনার অনেক জায়গা রাখা হলো। তাহলে হার্ভার্ডের কাছে সেরা ছাত্র মানে ঠিক কি? শুধু যে পরীক্ষায় ভালো করে সে নয়। না, তাদের কাছে সেরা মানে যার ভবিষ্যতে খুব প্রভাবশালী বা বিখ্যাত হওয়ার সম্ভাবনা বেশি, যে হার্ভার্ডের নাম উজ্জ্বল করবে। তারা আসলে শুধু শিক্ষিত মানুষ তৈরি করতে চায় না, ক্ষমতা তৈরি করতে চায়। বিষয়টা আরও পরিষ্কার করার জন্য ট্রান্সক্রিপ্টে একটা মজার চিন্তার পরীক্ষা বা থট এক্সপেরিমেন্টের কথা বলা আছে। ধরুন আপনি হার্ভার্ডের ভর্তি কমিটিতে আছেন। 4 জন প্রার্থী। 1, চীনের গণিতে বিশ্বসেরা একজন। 2, আমেরিকার সেরা হাইস্কুল বাস্কেটবল খেলোয়াড়। 3, সব পরীক্ষায় সব বিষয়ে সেরা নম্বর পাওয়া ছাত্র। আর 4, যার পরিবারের আগের 3 প্রজন্ম হার্ভার্ডে পড়েছে। কাকে নেওয়ার সম্ভাবনা বেশি? উৎসের যুক্তি যদি মানি, তাহলে উত্তরটা সম্ভবত 4 নম্বর জন, মানে লেগেসি প্রার্থী, অথবা 2 নম্বর জন, বাস্কেটবল খেলোয়াড়। কেন একাডেমিক্যালি সেরা যে তাকে নয়? কারণ লেগেসি প্রার্থীর মাধ্যমে হার্ভার্ড পুরনো গ্র্যাজুয়েটদের কাছ থেকে বিশাল অঙ্কের অনুদান আর সমর্থন পায়। আর তারকা খেলোয়াড়রা ইউনিভার্সিটির ব্র্যান্ড ভ্যালু বাড়ায়, খেলা টিভিতে দেখায়, প্রচুর টাকা আসে ওখান থেকেও। আর যে শুধু পড়াশোনায় সেরা, সে হয়তো ভালো অধ্যাপক হবে, কিন্তু হার্ভার্ডের কাছে সেটার আকর্ষণ কম। এইখানেই উৎসের একটা দারুণ পর্যবেক্ষণ আছে। হার্ভার্ডকে ওরা শিক্ষা প্রতিষ্ঠানের চেয়েও বেশি একটা ভেঞ্চার ক্যাপিটাল ভিসি ফার্মের সাথে তুলনা করেছে। ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, এটা তো একদম অন্যরকম দৃষ্টিকোণ। কিভাবে? হ্যাঁ, যদি আমরা এটাকে বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি, মানে একটা ভিসি ফার্ম যেমন নিরাপদ মাঝারি লাভের প্রকল্পে টাকা ঢালে না, তারা খোঁজে সেই সব স্টার্টআপ যেখানে ঝুঁকি অনেক বেশি, কিন্তু সফল হলে রিটার্নও হবে বিশাল। হার্ভার্ডও নাকি তেমনই। মানে তারা এমন ছাত্র চায় না যারা পাশ করে শুধু ভালো চাকরি করবে বা অধ্যাপক হবে। তারা সেই 100 জনের মধ্যে একজন পাগলাটে বা ব্যতিক্রমী কাউকে খুঁজছে, যে হয়তো একদিন দুনিয়া বদলে দেবে, নোবেল পাবে, দেশের প্রেসিডেন্ট হবে। কারণ তাতে হার্ভার্ডের ব্র্যান্ড ভ্যালু বাড়বে বহুগুণ। তার মানে 1000 ছাত্রের মধ্যে 990 জন সাধারণ হলেও চলবে, যদি বাকি 10 জন অসাধারণ কিছু করে ফেলে। অনেকটা তাই। পুরোটাই ব্র্যান্ডিং আর প্রভাব বাড়ানোর খেলা। ঝুঁকি নিতে তারা রাজি। এই অদ্ভুত যুক্তির একটা জলজ্রন্ত উদাহরণ নাকি উৎস ভিডিওর বক্তার নিজের ইয়েলে ভর্তির অভিজ্ঞতা। তার প্রোফাইল নাকি খুবই সাধারণ ছিল বলছেন। হ্যাঁ, উনি বলছেন উনি কানাডার একটা সাধারণ পাবলিক স্কুলে ছাত্র ছিলেন। ক্লাসে প্রথম 10-এ থাকলেও সেরা ছিলেন না। এসএটি স্কোর ভালো, কিন্তু যাকে বলে চোখ ধাঁধানো তা নয়। এক্সট্রা কারিকুলারও খুব আহামরি কিছু না। এমনকি নিজের লেখা রচনাটাও নাকি দুর্বল ছিল। তার শিক্ষকরাও নাকি তাকে একটু বেশি অ্যাম্বিশাস ভাবতেন, যা কানাডার আবার কিছুটা নেতিবাচক। হ্যাঁ, তাহলে প্রশ্ন ওঠে, এত সাধারণ প্রোফাইল নিয়েও তিনি ইয়েলের মতো জায়গায় ঢুকলেন কিভাবে? ভর্তি অফিসাররা হয়তো তার কাগজের লেখার আড়ালের মানুষটাকে দেখে পেয়েছিলেন। যেমন তিনি ছিলেন দরিদ্র অভিবাসী পরিবারের ছেলে, ভালো স্কুলে পড়ার জন্য নিয়ম ভেঙে স্কুল পাল্টেছিলেন, নতুন জায়গায় বন্ধুহীন ছিলেন, কিন্তু তার মধ্যে ছিল একটা প্রচণ্ড জেদ, টিকে থাকার, সফল হওয়ার। মানে একটা অন্যরকম ফাইট করার মানসিকতা। ঠিক, উৎস এটাকে যেভাবে ব্যাখ্যা করেছে সেটা বেশ ইন্টারেস্টিং। তারা বলছে ইয়েল হয়তো তার মধ্যে এক ধরনের ক্ষুধা বা প্রচলিত নিয়ম ভাঙার সাহস দেখেছিল, যা কিনা বিরাট সাফল্যের চালিকা শক্তি হতে পারে। উৎস বক্তা এটাকে কিছুটা বিতর্কিতভাবে ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণের সাথেও তুলনা করেছেন। ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডার মানে মানসিক কোনো সমস্যা? ঠিক সমস্যা নয়,
মানে এমন একটা মানসিক অবস্থা যেখানে মানুষ চরম চাপের মুখে নিজের অনুভূতি থেকে নিজেকে আলাদা করে ফেলতে পারে আর শুধু লক্ষ্যের পেছনে ছুটতে পারে। ইয়েল হয়তো এই ঝুঁকিটা নিয়েছিল কারণ তারা তার মধ্যে পৃথিবীকে পাল্টে দেওয়ার সেই পাগলামি বা অন্যরকম কিছু করার সম্ভাবনা দেখেছিল। তারা আসলে এক ধরনের মানসিক দৃঢ়তা বা বলা যেতে পারে এক ধরনের ট্রমা খুঁজছিল। এই পুরো সিস্টেমটাই তো তাহলে এক ধরনের ট্রমা তৈরি করছে, তাই না? ভিডিওতে ইয়েলের ভেতরের পরিবেশকে হাঙ্গার গেমসের সঙ্গে তুলনা করা হয়েছে। ক্লাসরুম, ক্লাব, সিক্রেট সোসাইটি, স্কলারশিপ সবখানে নাকি শুধু প্রতিযোগিতা আর টিকে থাকার লড়াই। একদম। আর এই চাপটা শুধু বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ নেই, এটা হাই স্কুল এবং কি পেরেন্টিং পর্যন্ত গড়িয়েছে। উৎসটিতে দুরকম পেরেন্টিংয়ের কথা বলা হয়েছে। এক, যেখানে সন্তানকে নিঃশর্তে ভালোবাসা হয়, তুমি যেমনই হও আমি ভালোবাসি। আর দুই, যেখানে ভালোবাসা ইয়া মনোযোগ শর্ত সাপেক্ষ, ভালো রেজাল্ট করলে বা খেলায় জিতলে তবেই আদর, তবেই পুরস্কার। যোগ্যতাতন্ত্র এই দ্বিতীয় ধরনটাকেই উস্কে দেয়। ফলে ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যে শুধু জেতার, প্রথম হওয়ার একটা তীব্র চাপ তৈরি হয়। এর ফল কি হচ্ছে সমাজে? মানে ট্রান্সক্রিপ্ট অনুযায়ী আমেরিকায় কলেজ গ্র্যাজুয়েট বাড়ছে, কিন্তু একই সাথে অসাম্য বাড়ছে। গরিবের ছেলে গরিবই থাকছে, ধনীর ছেলে আরও ধনী হচ্ছে, ছাত্রদের মাথায় ঋণের বোঝা বাড়ছে। এমনকি কিশোর কিশোরীদের মধ্যে ডিপ্রেশন, আত্মহত্যার হারও বাড়ছে। আর আশ্চর্যের ব্যাপার হলো এই হতাশা নাকি মধ্যবিত্ত বা ধনী পরিবারের ছেলেমেয়েদের মধ্যেই বেশি দেখা যাচ্ছে। কিন্তু কেন? এর কারণ কি? এর পেছনে হার্ভার্ডের প্রাক্তন প্রেসিডেন্ট জেমস কোনান্ট বা ইটিএসের প্রতিষ্ঠাতা হ্যারি শনশির মতো মানুষদের বড় ভূমিকা আছে বলে উৎসটি মনে করছে। ইটিএস হলো ওই সংস্থা যারা এসএটি, জিআরই, টোফেলের মতো পরীক্ষাগুলো চালায়। ও আচ্ছা। কোনান্ট আর শেনসি মিলেই নাকি এই আধুনিক যোগ্যতাতন্ত্রের নকশাটা তৈরি করেছিলেন হার্ভার্ড এবং আইভি লীগের ক্ষমতা আর প্রভাব বাড়ানোর জন্য, এবং সেটা কাজেও দিয়েছে দারুণভাবে। কিভাবে? দেখুন, হার্ভার্ডের এন্ডাউমেন্ট বা নিজস্ব তহবিল এখন প্রায় $50 বিলিয়ন, অনেক ছোট দেশের জিডিপির চেয়েও বেশি। তাদের গ্র্যাজুয়েটরা দুনিয়ার সব ক্ষমতাশালী জায়গায় বসে আছে, রাজনীতি, ব্যবসা, মিডিয়া সবখানে। কিন্তু তারা কি নিজেরাই ক্ষমতাটা স্বীকার করেন? এখানেই মজা। একটা জরিপের কথা বলা হয়েছে উঠছে, যেখানে দেখা যাচ্ছে এই এলিটদের বেশিরভাগই নিজেদের ক্ষমতা বা প্রভাব সম্পর্কে হয় সচেতন নন অথবা সেটা স্বীকার করতে চান না। তারা মনে করেন তারা যা হয়েছেন পুরোটাই নিজের যোগ্যতায়, সিস্টেমের কোনো ভূমিকা নেই। এর রাজনৈতিক ফলাফলও তো তাহলে মারাত্মক। যেমন ওই যে ইয়েলের সিক্রেট সোসাইটি স্কাল অ্যান্ড বোনসের কথা বললেন, 2004 সালে প্রেসিডেন্ট ইলেকশনে বুশ আর কেরি দুজনই একই সোসাইটির সদস্য। এটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, মানে ফলাফল যাই হোক, ক্ষমতা কিন্তু ওই একই নেটওয়ার্কের মধ্যেই থাকছে। এরপর বারাক ওবামা এলেন আশা ও পরিবর্তনের কথা বলে, কিন্তু দেখা গেল তার অর্থনীতি দলে সেই ল্যারি সামার্স, টিম গাইথনার, যারা ওয়াল স্ট্রিটের খুব কাছের লোক। আর 2008-এর অর্থনৈতিক সংকটের পর ব্যাংকগুলোকে বেল আউট দেওয়া হলো জনগণের টাকায়। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ তেমন সাহায্য পেল না। এটাকে অনেকেই মরাল হ্যাজার্ড তৈরি করা বলছেন। মানে বড় প্রতিষ্ঠানগুলো জানে যে তারা ভুল করলেও সরকার তাদের বাঁচিয়ে দেবে, তাই তারা বেশি ঝুঁকি নিতে বা অনৈতিক কাজ করতে দ্বিধা করে না। আর এই সব কিছুর ফলেই কি ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের উত্থান সহজ হয়েছিল? মানুষ কি পুরনো এলিটদের উপর আস্থা হারিয়ে ফেলেছিল? ভিডিওটির বিশ্লেষণ সেদিকে ইঙ্গিত করছে। এই সিস্টেম এমন এক এলিট ক্লাস তৈরি করছে যারা হয়তো খুব দক্ষ, খুব সফল, কিন্তু সাধারণ মানুষের থেকে তারা অনেক দূরে। তাদের মধ্যে হয়তো আদর্শ বা সহানুভূতির অভাব দেখা যায়। উৎসে জেডি ভ্যান্স বা জনি কিমের উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, জনি কিম, তিনি নেভি সিল ছিলেন, হার্ভার্ড থেকে পাশ করা ডাক্তার, আবার নাসার নভোচারী, মানে যাকে বলে সুপার অ্যাচিভার। কিন্তু তার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনেও আছে গভীর ব্যক্তিগত ট্রমা, ছোটবেলায় বাবাকে খুন হতে দেখা। তাহলে উৎস প্রশ্ন তুলছে, এই সিস্টেম কি এমন আত্মহীন, সোললেস মানুষ তৈরি করছে যারা শুধু সাফল্যের যন্ত্র, যাদের নিজস্ব কোনো আদর্শ বা মূল্যবোধ নেই? অনেকটা সেরকমই দাঁড়াচ্ছে উৎসের বিশ্লেষণ অনুযায়ী।
এই যোগ্যতাতন্ত্র শেষ পর্যন্ত আমেরিকান সমাজকে নানাভাবে ক্ষতি করছে, অসাম্য বাড়াচ্ছে, শিক্ষাকে পণ্যে পরিণত করছে, বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের 12টা বাজাচ্ছে, আমেরিকান ড্রিমকে মিথ্যে প্রমাণ করছে, সম্পদ এক জায়গায় জমা করছে, রাজনৈতিক বিভেদ বাড়াচ্ছে। তালিকাটা বেশ লম্বা। সংক্ষেপে লাভের চেয়ে লোকসানই বেশি হচ্ছে। উৎস অন্তত সেটাই মনে করছে। তাহলে সমাধান কি? উৎস কি কোনো সমাধানের কথা বলছে? আইভি লীগগুলোকে ভেঙে দেওয়া বা সরকারি নিয়ন্ত্রণে আনা? উৎস বলছে বটে, কিন্তু সাথে এটাও বলছে যে তারা এত শক্তিশালী যেটা প্রায় অসম্ভব। তাহলে ব্যক্তি পর্যায়ে কি করা যায়? হ্যাঁ, সেটাই। আমাদের মতো সাধারণ মানুষের কি করার আছে? সম্ভবত সবচেয়ে বড় কাজ হলো এই সিস্টেমটার আসল চেহারাটা বোঝা, এর সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হওয়া, আর সত্যিকারের জ্ঞান অর্জন, সত্যিকারের শেখার ওপর জোর দেওয়া, শুধু ডিগ্রি বা চাকরির পেছনে না দৌড়ে। পুরনো দিনের সাফল্যের মডেলটা নাকি অন্যরকম ছিল? হ্যাঁ, উৎস বলছে আগে সাফল্যের ধারণাটা ছিল অন্যরকম। সেখানে গুরুত্ব পেত খোলা মন নিয়ে নতুন জিনিস শেখা, ভুল থেকে শেখা, নিজের কাজ নিয়ে চিন্তা করা বা রিফ্লেক্ট করা, আর সহনশীল বা রেজিলিয়েন্ট হওয়া। কিন্তু যোগ্যতাতন্ত্র এই গুণগুলো নষ্ট করে দেয়। একদম। এখানে তো ভুল করার বা ব্যর্থ হওয়ার ভয় মারাত্মক, কারণ তাতে গ্রেড কমবে, রেস থেকে ছিটকে পড়তে হবে, আর এত দৌড়াতে হয় যে থেমে ভাবার বা শেখাটাকে উপভোগ করার সময় পাওয়া যায় না। উৎস বক্তা তার নিজের অভিজ্ঞতা থেকেও তো একই কথা বলছেন। ইয়েলের শিক্ষা নাকি তাকে আরও অহংকারী আর সংকীর্ণ মনা করে তুলেছিল। হ্যাঁ, তিনি বলছেন তাকে সবকিছু উপযোগিতার নিরিখে বিচার করতে শিখিয়েছিল। আর তার মনে হয়েছে দরিদ্র বা সুবিধা বঞ্চিত পরিবারের ছেলেমেয়েদের এই সিস্টেমটা আরও বেশি ক্ষতিকর, কারণ তাদের উপর চাপটা অনেক বেশি থাকে। তার মতে এই অভিজ্ঞতা তাকে প্রায় ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছিল, এবং এই ট্রমা কাটাতে তার অনেক সময় লেগেছে। তিনি কি কোনো বিকল্প পথের কথা বলছেন? তিনি বলছেন পুরনো মডেলেই ফিরতে হবে, যেখানে শেখাটাই মূল উদ্দেশ্য, ফলাফল নয়। জ্ঞান অর্জনটাই আসল লক্ষ্য, শুধু একটা ভালো চাকরি বা পদবি পাওয়া নয়। এখানে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কথাও তো বলা হয়েছে, পরার্থপর সত্তা আর উপযোগিতাবাদী সত্তা। হ্যাঁ, মানে আমাদের মধ্যে দুটো দিক থাকে। একটা দিক চায় অন্যের ভালো করতে, সম্পর্ক করতে, নতুন কিছু সৃষ্টি করতে, পরার্থপর। আরেকটা দিক চায় টিকে থাকতে, জিততে, পুরস্কার পেতে, উপযোগিতাবাদী। এই দুটো দিক নাকি একসাথে ঠিকমতো কাজ করতে পারে না। কিন্তু হার্ভার্ড বা ইয়েল নাকি দুটোই চায়। উৎস অন্তত তাই মনে করে। তারা চায় আবেদনকারী একদিকে বলুক যে সে পৃথিবীর সেবা করতে চায়, আবার অন্যদিকে প্রমাণ করুক যে সে চরম প্রতিযোগিতায় যে কোনো মূল্যে জিততে প্রস্তুত। এটা তো একরকম সারবিরোধী চাহিদা। হ্যাঁ, আর এই দ্বৈত সত্তা ধারণ করতে পারাটা উৎস বক্তার মতে হয় এক ধরনের মানসিক সমস্যা, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, নয়তো খুব ভালো অভিনয়। বারাক ওবামার উদাহরণ আবার এসেছে এখানে। কেন? উৎস বলছে ওবামা প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক, কিন্তু কাজ করেছেন সিস্টেমের চাহিদা অনুযায়ী। কারণ তিনি নিজেই এই সিস্টেমের প্রোডাক্ট, তাই সিস্টেমের ঊর্ধ্বে ওঠা তার পক্ষে সম্ভব হয়নি। উৎস তাকেও একরকম আত্মহীন বলছে, আদর্শহীন, শুধু সিস্টেম দ্বারা চালিত। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি নিতে পারি? মানে যদি সাফল্যের এই সবচেয়ে চেনা পথটা, আইভি লীগের পথ, এতটাই সমস্যাযুক্ত হয়, তাহলে একজন ব্যক্তি হিসাবে সত্যিকারের জ্ঞান অর্জন বা একটা অর্থপূর্ণ জীবন গড়ার জন্য বিকল্প পথগুলো কি হতে পারে? এটা একটা বড় প্রশ্ন। বিশেষ করে যারা এখন শিক্ষার্থী বা যারা শিখতে ভালোবাসেন, তারা এই সিস্টেমের ভেতরের খবর জানার পর নিজেদের শেখার প্রক্রিয়াটাকে কিভাবে দেখতে পারেন, এটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের সবার জন্য একটা ভাবনার খোরাক রেখে গেল। ঠিক, বিকল্প পথগুলো নিয়ে ভাবাটা খুব জরুরি। আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন।